আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, জানিয়ে দিব এখনকার আলোচিত সকল দেশীয় খবর। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনামগুলো। প্রকৃত তথ্য যাচাই না করে বিভ্রান্তিকর সংবাদ পরিবেশন না করার আহ্বান জামায়াত আমিরের। এদিকে ভারতে চাঞ্চল্যকর ঘটনা, ডাইনি অপবাদ দিয়ে স্বামী স্ত্রীকে জীবন্ত পুড়িয়ে হত্যা। জানাবো ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, ভিন্ন পরিচয় নির্বাচনে আওয়ামী লীগ। এবং সর্বশেষ জানাবো তারেক রহমানের বিরুদ্ধে ৭৭টি মামলা ছিল, সবকটিতেই খালাস বা খারিজ। প্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনামগুলো, এখন জানাবো বিস্তারিত খবর। প্রকৃত তথ্য যাচাই না করে বিভ্রান্তিকর সংবাদ পরিবেশন না করার আহ্বান জামায়াত আমিরের। রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারী নিয়ে দেশের বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদের বিষয়ে ব্যাখ্যা দিয়েছেন বাংলাদেশ জামায়াত ইসলামের আমির ড শফিকুর রহমান। সকাল 9:30টায় নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এই ব্যাখ্যা দিয়েছেন। পোস্টে জামায়াত আমির লিখেছেন, রয়টার্সকে দেওয়া সাম্প্রতিক এক সাক্ষাৎকারে সংস্থাটির একজন সাংবাদিক তাকে প্রশ্ন করেছিলেন, ভারত যেহেতু প্রতিবেশী দেশ, তাদের সঙ্গে জামায়াতের কোনো যোগাযোগ, কথাবার্তা বা বৈঠক হয় কিনা। তিনি লেখেন, তিনি তখন সাংবাদিককে জানান, গত বছরের মাঝামাঝি সময় অসুস্থতার কারণে চিকিৎসা শেষে বাসায় ফেরার পর দেশ বিদেশের অনেকেই তার সঙ্গে সাক্ষাৎ করতে আসেন। অন্যান্য দেশের কূটনীতিকদের পাশাপাশি সেই সময় ভারতের দুজন কূটনীতিকও তাকে দেখতে তার বাসায় এসেছিলেন এবং অন্যান্যদের মতো তাদের সঙ্গেও সাধারণ সৌজন্য সাক্ষাৎ ও কথা হয়েছে। তিনি আরও লেখেন, কূটনীতিকদের সঙ্গে আলোচনার সময় তিনি স্পষ্টভাবে জানিয়েছেন যেসব কূটনীতিক তার সঙ্গে সাক্ষাৎ করেছেন সেসব বিষয় পাবলিসিটিতে দেওয়া হয়েছে এবং ভারতীয় কূটনীতিকদের সঙ্গে হওয়া সাক্ষাৎ প্রকাশ করতে চেয়েছিলেন, তবে তারা সেটি প্রকাশ না করার অনুরোধ করেন। তিনি জানান, তখনই বলা হয়েছিল ভবিষ্যতে দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে যে কোনো বৈঠক হলে তা অবশ্যই প্রকাশ্যে আসবে এবং এখানে গোপনীয়তার কিছু নেই। পোস্টে জামায়াত আমির বলেন, ভারতের সঙ্গে তার গোপন বৈঠক হয়েছে এবং সংবাদ প্রকাশ হওয়ায় তিনি বিস্মিত। এ ধরনের সংবাদের তীব্র নিন্দা জানিয়ে তিনি প্রকৃত তথ্য যাচাই না করে বিভ্রান্তিকর সংবাদ পরিবেশন না করার জন্য সংশ্লিষ্ট গণমাধ্যমগুলোর প্রতি আহ্বান জানান। ভারতে চাঞ্চল্যকর ঘটনা, ডাইনি অপবাদ দিয়ে স্বামী স্ত্রীকে জীবন্ত পুড়িয়ে হত্যা। ভারতে যেন মধ্যযুগ ফিরে এলো। আসামের কার্বি অ্যাংলং জেলায় কুসংস্কারের জেরে মর্মান্তিক হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। ডাইনি সন্দেহে এক দম্পতিকে জীবন্ত পুড়িয়ে মারার এই নারকীয় ঘটনাটি ঘটেছে হাওয়াঘাট থানার অন্তর্গত ১ নম্বর বেলগুড়ি মুন্ডা গ্রামে। নিহত দম্পতির নাম গার্ডিয়া এবং মীরা বিরুয়া। পুলিশ সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার রাত 8:15 নাগাদ গ্রামের কিছু লোক ডাইনি অপবাদ দিয়ে ওই দম্পতির উপর হামলা চালায়। দুষ্কৃতকারীরা প্রথমে তাদের বাড়ি ভাঙচুর করে এবং পরে বাড়িতে আগুন ধরিয়ে দেয়। সংবাদ সংস্থা এএনআইকে দেওয়া সাক্ষাৎকারে কার্বি অ্যাংলংয়ের সিনিয়র পুলিশ সুপার পুষ্পরাজ সিং জানান, এটি স্পষ্টতই একটি উইশ হ্যান্ডিং বা ডাইনি শিকারের ঘটনা। হামলাকারীরা দম্পতিকে আক্রমণ করার পর বাড়ির উঠানে পুড়িয়ে মারে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে রক্তমাখা মাটি, কাঠের লাঠি এবং গোবর মিশন ও পানি ভর্তি একটি গামলা উদ্ধার করে। ধারণা করা হচ্ছে প্রমাণের চিহ্ন মুছে ফেলতেই অভিযুক্তরা গোবর পানি ব্যবহার করেছিল। কার্বি অ্যাংলং জেলা প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এদিকে দোষীদের ধরতে বিশেষ অভিযান শুরু হয়েছে। উল্লেখ্য যে আসামে ডাইনি শিকার রোধে কঠোর আইন থাকা সত্ত্বেও এই ধরনের অপরাধ থেমে নেই। সুপ্রিম কোর্টের নির্দেশনা অনুযায়ী কাউকে ডাইনি হিসেবে চিহ্নিত করা দণ্ডনীয় অপরাধ। গত মে মাসে আসাম সরকার এই কুপ্রথা নির্মূলে নতুন বিশেষ নীতিমালা ঘোষণা করেছিল, কিন্তু অন্ধবিশ্বাসের বলি হয়ে আরও 2টি প্রাণ অকালেই ঝরে গেল। এলাকায় নিরাপত্তা নিশ্চিত করতে বর্তমানে পুলিশ মোতায়েন করা হয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, ভিন্ন পরিচয় নির্বাচনে আওয়ামী লীগ। কার্যক্রম নিষিদ্ধ থাকায় এবার জাতীয় সংসদ নির্বাচনে দলীয়ভাবে অংশ নিতে পারছে না আওয়ামী লীগ। তবে দলটি ও সহযোগী সংগঠনের তৃণমূল পর্যায়ের অনেক নেতা ভিন্ন পরিচয়ের স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন। জানা গেছে, টাঙ্গাইল 1 ও 6 আসনে 3 আওয়ামী লীগ নেতা ভিন্ন পরিচয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিচ্ছেন। তারা গত 29শে ডিসেম্বর মনোনয়নপত্র জমা দিয়েছেন। তারা হলেন টাঙ্গাইল 6 আসনের তারেক শামস খান হিমু ও ব্যারিস্টার আশরাফুল ইসলাম এবং টাঙ্গাইল 1 আসনের অ্যাডভোকেট ইলিয়াস হোসেন মনি। এছাড়া নরসিংদী 5 আসনে যুবলীগের একজন নেতা, রাজশাহী 3 আসনে কৃষক লীগের এক নারী নেত্রী, রাজশাহী 5 আসনে আওয়ামী মনা এক আইনজীবী এবং সাতক্ষীরা 1 আসনে জেলা আওয়ামী লীগের এক নেতা স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন। টাঙ্গাইল 6 আসনে প্রার্থী তারেক শামস খান হিমু জেলা আওয়ামী লীগের সহসভাপতি। তিনি নির্বাচনে জাতীয় পার্টি মনোনীত প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর আগে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী ছিলেন। মনোনয়ন বঞ্চিত হয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন। এ বিষয়ে জানতে তার সঙ্গে যোগাযোগ করেও পাওয়া যায়নি। এদিকে টাঙ্গাইল 6 আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন মোহাম্মদ আশরাফুল ইসলাম। তিনি দেলদুয়ার উপজেলার কাতলি গ্রামের মোহাম্মদ মজনু মিয়ার ছেলে ও যুক্তরাজ্য আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির কার্যকরী কমিটির সদস্য এবং বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সদস্য। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন বঞ্চিত হয় স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। জানতে চাইলে আশরাফুল ইসলাম বলেন, আমি মনোনয়নের সঙ্গে 4901 জনের স্বাক্ষর নিয়ে জমা দিয়েছি।
1% ভোটারের মধ্যে 90% মহিলা। আমি 2018 সালে মনোনয়ন চেয়েছিলাম, পাইনি। 2024 সালে মনোনয়ন চাইনি, কিন্তু স্বতন্ত্র নির্বাচন করেছি। এবারও তাই, স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিয়েছি। নারী পুরুষের ভালোবাসার ভোটটি আমাকে বিজয় করবে। অন্যদিকে টাঙ্গাইল 1 আসনে জাতীয় পার্টি মনোনীত প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন অ্যাডভোকেট মোহাম্মদ ইলিয়াস হোসেন। তিনি টাঙ্গাইল জেলা বার সমিতিতে আওয়ামী লীগ সমর্থিত সম্মিলিত আইনজীবী পরিষদের একবার কার্যকরী সদস্য এবং পরে যুগ্ম সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। ইলিয়াস হোসেন ধনবাড়ী উপজেলার নরিল্লা গ্রামের মরহুম তোফাজুল হোসেনের ছেলে। এ বিষয়ে ইলিয়াস হোসেন বলেন, আমি আওয়ামী লীগ সক্রিয় বা পদবিধায়ী নেতা ছিলাম না, তবে টাঙ্গাইল সম্মিলিত আইনজীবী পরিষদের প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিয়েছি। আমি জাতীয় পার্টি মনোনীত প্রার্থী হিসেবে টাঙ্গাইল 1 আসনে প্রতিদ্বন্দ্বিতা করছি। এদিকে নরসিংদী 5 আসন থেকে মনোনয়নপত্র জমা দিয়েছেন যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ব্যারিস্টার তৌফিকুর রহমান। তিনি জেলার রায়পুরা উপজেলার পাড়াতলীর গ্রামের সন্তান। তিনি শেখ মুজিবুর রহমানের বোন আমেনা বেগম এবং শহীদ আব্দুর রব সেনিয়াবাতের নাতি। এর আগে কয়েক নির্বাচনে আওয়ামী লীগ থেকে রায়পুরার মনোনয়ন চেয়েছিলেন। এছাড়া রাজশাহীতে নারী সহ 2 জন মনোনয়নপত্র দাখিল করেছেন। তাদের একজন হলেন রাজশাহী 3 আসনে হাবিবা বেগম। তার বাড়ি মোহনপুরের সিংহগ্রামে। তিনি উপজেলা কৃষক লীগের মহিলা বিষয়ক সম্পাদক। হাবিবা স্থানীয় ইউপির সংরক্ষিত মহিলা আসনের সদস্য ছিলেন। তখন এলাকার সাংসদ সদস্য ছিলেন আওয়ামী লীগ নেতা আইন উদ্দিন। তবে হাবিবা জেলা আওয়ামী লীগের তৎকালীন সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদের অনুসারী ছিলেন। অপরজন হলেন রাজশাহী 5 আসনে আইনজীবী রায়হান কাউসার। তার বাড়ি দুর্গাপুরের হরিয়াপাড়া গ্রামে। তিনি আইন বিষয়ে পড়াশোনা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে। পরে সুপ্রিম কোর্টে আইনজীবী হিসেবে যোগ দেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হতে আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছিলেন তিনি। অন্যদিকে সাতক্ষীরা 1 আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন জেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক ও বঙ্গবন্ধু সৈনিক লীগের সাবেক কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সর্দার মুজিব। তিনি কলারুয়া উপজেলার নাকিলা গ্রামের চাঁদ আলী সর্দারের ছেলে। জানা গেছে, 10ম জাতীয় সংসদ নির্বাচনে সর্দার মুজিব আওয়ামী লীগের মনোনয়ন না পেয়ে স্বতন্ত্রভাবে নির্বাচনে অংশ নেন। তারেক রহমানের বিরুদ্ধে 77টি মামলা ছিল, সবকটিতেই খালাস বা খারিজ। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে বিভিন্ন সময়ে মোট 77টি মামলা ছিল। এই মামলাগুলোর অধিকাংশ ক্ষেত্রেই তিনি আদালত থেকে খালাস পেয়েছেন অথবা মামলাগুলো খারিজ হয়ে গেছে। বর্তমানে তার জামানতে কোনো কার্যকর মামলা বিদ্যমান নেই। প্রিয় দর্শক, এই ছিল এখনকার গুরুত্বপূর্ণ নিউজ। আরও গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে ফিরছি কিছুক্ষণের মধ্যে। নিউজগুলো সবার আগে দেখার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।